ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায়। নবম অধ্যায়টা আছে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ আমাদের জীবনে প্রযুক্তি কি কি দিক নিয়ে আলোচনা করবে এবং কোন কোন বিষয়গুলো, কোন কোন প্রযুক্তি আমাদের জীবনকে আধুনিকতর করে তুলেছে সেটারই এখানে আলোচনা। বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তির, যেমন বই, দেখো কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, তারপর হচ্ছে গাড়ি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। এই যে বর্তমানে আমরা কি কি প্রযুক্তি, যেমন বই, টেবিল, তারপর হচ্ছে কি বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করছে এই সকল প্রযুক্তি কি করছে? বৈজ্ঞানিক জ্ঞানটা ব্যবহার করছে। তাইলে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি? এখন আমাদের জানতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুইটার মধ্যে সম্পর্কটা কি। এদের মধ্যে সম্পর্ক কি কি আছে সেটা একটু আমরা দেখি। যে বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্যের মাধ্যমে, আমাদের যে বইয়ে একটা পার্থক্যের মাধ্যমে এই আলোচনাটা করেছেন। যেমন বিজ্ঞান হলো, দেখো, প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করা যায়। যেমন প্রাকৃতিক ঘটনা, এই যে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা কিন্তু বিবর্তনের মাধ্যমে হয়েছে। হঠাৎ করেই কিন্তু মানুষ তৈরি হয়নি। প্রথমে ব্যাকটেরিয়া, ভাইরাস, এরকম করে করে একটার পর একটা স্টেজ বাই স্টেজ আসার পরে পরিবর্তন হইতে হইতে পরবর্তীতে আমাদের মানব সভ্যতার সৃষ্টি হয়েছে। এইটাকেই হচ্ছে এই যে আলোচনাটা, এটা কারা আলোচনা করছে? বিজ্ঞান আলোচনা করছে যে এই প্রযুক্তির মাধ্যমে। কারণ এটা কিন্তু প্রাকৃতিক দান না, এটা বিজ্ঞানের দান। বিজ্ঞানের কারণেই এগুলো জানা সম্ভব হয়েছে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। যেমন বিজ্ঞানীরা, এটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, আলোর বেগ প্রতি সেকেন্ডে কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এগুলো কিন্তু বিজ্ঞানের কল্যাণেই হয়েছে। কারণ এটা ওই উপরওয়ালা সৃষ্টিকর্তা সে পাঠাই দেয়নি যে এইটা এইভাবে। তো বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, আজকে দেখো প্রযুক্তির কারণে মঙ্গল গ্রহে যাওয়াও সম্ভব হয়েছে। মঙ্গল গ্রহে যাচ্ছে না মানুষ, মানুষ কি এখন পর্যন্ত মানুষ যেতে পারেনি। মঙ্গল গ্রহে গেছে কি, একটা স্যাটেলাইট পাঠাইছে। ঠিক আজ থেকে 2033 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো শুরু হয়ে যাবে এবং ওখানে বসতি করার জন্য যে প্রক্রিয়া সেটাও শুরু করে দিয়েছে। তো প্রথমে যাবে একটা মহিলা, তখন তার বয়স হবে 33 বছর। সে প্রথমে মঙ্গল গ্রহে যাবে এবং সে আর ফিরে আসবে না। দেখো, সে নিশ্চিত মৃত্যুবরণ করবে সেটা জেনেও সে যাচ্ছে। কারণ এটা হচ্ছে বিজ্ঞান, জানার আকাঙ্ক্ষার জন্য যাচ্ছে। এবং দেখো, তার নামটা পৃথিবীর বুকে থেকে যাবে। যতদিন পৃথিবী আছে, মানুষ আছে, ততদিন কিন্তু তার নামটা পৃথিবীতে থেকে যাবে। তো এই যে এখান থেকে যাচ্ছে, রকেটে করে যাচ্ছে, বিভিন্ন স্টেজ পার করে তারপর যাচ্ছে। তো এগুলোই হচ্ছে বিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। তাহলে এখন দেখো, বিজ্ঞানের এই পর্যবেক্ষণগুলো আমাদের করতে হলে কয়েকটা ধাপ এখানে বর্ণনা করছে। একটা হচ্ছে পর্যবেক্ষণ কি? যেমন ধরো, আমি যদি তোমাদের একটা পরীক্ষা নেই, আমি পরীক্ষা নেওয়ার জন্য একজনকে ওখানে দাঁড়া করাই রাখছি, তার মানে কি সে পর্যবেক্ষণ করতেছে তোমরা পরীক্ষাটা সঠিকভাবে দিচ্ছ কিনা। তো ঠিক তাই আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজেদের পছন্দের কোনো বিষয় নিয়ে, বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। এটা হচ্ছে আমাদের চারপাশের ঘটনা নিয়ে কৌতূহল বোধ করি, যে ওখানে এটা হচ্ছে কেন, আমার একটু দেখার বিষয় আছে, দেখতে যাব, এই সেই। এভাবে হচ্ছে আমাদের কৌতূহল বোধ করা। প্রশ্ন করা, যেমন এই যে মার্কারটা, এখন মার্কারটা দিয়ে যদি তুমি বলো আমাকে, স্যার মার্কারটা কিভাবে তৈরি হয়েছে, এই যে এই প্রশ্ন করার প্রক্রিয়াগুলোই, এখান থেকে উত্তরটা আসছে কিসে? বিজ্ঞানের দানের কারণে। কারণ এটা তো এমনি এমনি উপরওয়ালা পাঠাই দেয়নি পৃথিবীতে, বুঝতে পারছেন? শেষ। তাহলে এখন দেখো, বিজ্ঞানের এই পর্যবেক্ষণ গুলো আমাদের করতে হলে কয়েকটা ধাপ এখানে বর্ণনা করছে। একটা হচ্ছে পর্যবেক্ষণ কি? যেমন ধরো, আমি যদি তোমাদের একটা পরীক্ষা নেই, আমি পরীক্ষা নেওয়ার জন্য একজনকে ওখানে দাঁড়া করাই রাখছি, তার মানে কি সে পর্যবেক্ষণ করতেছে তোমরা পরীক্ষাটা সঠিকভাবে দিচ্ছ কিনা। তো ঠিক তাই আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজেদের পছন্দের কোনো বিষয় নিয়ে, বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। এটা হচ্ছে আমাদের চারপাশের ঘটনা নিয়ে কৌতূহল বোধ করা, প্রশ্ন করা।
তো যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এই সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে পাওয়া যায়। এটা কি হবে? উত্তরটা পাবো কিসে? পর্যবেক্ষণের মাধ্যমে, পরীক্ষণের মাধ্যমে। যেমন যদি বলা হয় ওই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম ডিম পানিতে কিভাবে ভাসানো যায়, তাহলে এখন আমি কি করছি? প্রথমে তো আমি এই যে প্রসেসে হয় ওইটাকে আমি দেখেছি আদৌ হয় কিনা। যখন আমি দেখলাম যে হয়, তখনই আমি কি করছি, অর্থাৎ আমি এই কাজটা করছি, করে পর্যবেক্ষণ করছি এবং বুঝতে পারছি যে হ্যাঁ হচ্ছে, তারপরে আমি ওই কাজটা করছি। তো এইটাই হচ্ছে কথা। এরপর অনুমান, বিজ্ঞানটা অনেকটা অনুমানের উপরে নির্ভর করে। অনুমান কি? ধারণা করা হয়। যেমন ওই যে আমি তোমাদের এর আগের অধ্যায়টা পড়ার সময় একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে যাইতে কত বছর মানে সময় লাগে সেটা ওখানে বলা হয়েছে। আমি কিন্তু সেটা বলেছিলাম, আমি ওই সময় একটা কথা বলেছিলাম যে এটা মিথ্যা কথা, এরকম একটা কথা বলছিলাম। এটা হচ্ছে বিজ্ঞানী কি করছে? অনুমান করছে যে এত থেকে এত পর্যন্ত হতে পারে। কিসের মাধ্যমে অনুমান করছে? হয়তো ওই যে আলোর গতির উপর নির্ভর করে সেটা অনুমান করছে। এরপর পরীক্ষণ, অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে। একটা পরীক্ষা করতে হলে তার প্রয়োজনীয় উপকরণটা আমাদের কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তারপরে পরীক্ষণটি সম্পাদিত করি বা সম্পাদন করি। পরীক্ষাটা কি করবে? এখন শেষ করবা। শেষ করার পরে তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করবা। তোমরা যখন বড় হবা, অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়বা, এসএসসি পরীক্ষা দেবা, তখন দেখবা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, ব্যবহারিক পরীক্ষা। স্যার কত পেজ? নবম অধ্যায়, নবম অধ্যায়ে ওকে স্যার। 63 পেজ। তাহলে এখন দেখেন এই যে কি কথা হলো যে এখানে আমি বললাম যে তোমরা যখন এসএসসি পরীক্ষা দেবা তখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ব্যবহারিক পরীক্ষা। তখন তোমাকে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানে কোন একটা পরীক্ষা করতে বলবে এবং তোমার কাছে একটা খাতা থাকতে হবে। তুমি এই পরীক্ষাটা করলা, তাহলে পরীক্ষাটা করার জন্য কি কি উপকরণ লাগছে, উপকরণটা তুমি খাতায় লিখবা। তারপর পরীক্ষণ, পরীক্ষণ মানে কি? তুমি কিভাবে কাজটা করলা তার বর্ণনা দেবা। পর্যবেক্ষণ, তুমি আবার দেখবা যে আসলে এটা কিভাবে হয়েছে বা এটা হয়েছে কিনা। তারপর সিদ্ধান্তে আসবা, হ্যাঁ এটা এই জিনিস, মানে এক্সাক্ট নামটা বলে দিবা যে এটা এটা। তো এইভাবেই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর হচ্ছে বিনিময়, মানে আদান প্রদান। প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করা। প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত অন্যদের সাথে কি করা? বিনিময় করা। অন্যদের সাথে কি বিনিময়টা করবা? বিনিময়টা হচ্ছে যে হ্যাঁ আমি এরকম একটা পরীক্ষা করেছি, এই পরীক্ষাটার ফল আমি এইটা পেয়েছি, এটাই হচ্ছে বিনিময়। মানে আদান প্রদান করতে হবে একজনের সাথে আরেকজনের। প্রযুক্তি হলো, তাহলে এখন প্রযুক্তিটা কি দেখি। এতক্ষণ তো আমরা বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা করলাম, এবার আমরা প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রকৃতি কি? প্রকৃতি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা, আমরা জীবনে যে বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন হই সেই মানে সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। যেমন ধরো আমার একটা হাত ভেঙে গেছে, এখন এই হাতটা আমি যখন ডাক্তারের কাছে গেছি, এই হাতটা কিভাবে মানে এই ভিতরে হাড্ডিটা কিভাবে ভেঙেছে এটা দেখার জন্য এক্সরে করতে হয়। তার মানে এক্সরে কি? একটা মেশিন। তাহলে কি ওইটা একটা প্রযুক্তির মাধ্যমে তৈরি করে একটা মেশিন তৈরি করেছে। কি মেশিন? এক্সরে মেশিন। তখন এক্সরে করার পর ওটা দেখলাম। এইটাই হচ্ছে মানে ব্যবহার আর কি, বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এটাই হচ্ছে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের, দেখো মান উন্নয়নের বিভিন্ন পণ্য। মান উন্নয়ন মানে কি? আগের দিন মানুষ বনে বাজারে ঘুরে বেড়াইতো, বাড়ি ঘর কিছু ছিল না, এখন ঘর বাড়ি রাস্তাঘাট সব হয়েছে। এখন মানে আগে যেমন মানুষের কোনো ছন্দ ছিল না থাকা, এখন একটা ছন্দ তৈরি হয়েছে। এরপর দেখো যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভব করেছে। এখন এই যে যন্ত্রপাতি, সাপোজ কৃষক যে এখন জমি চাষ করে, জমি চাষ করার জন্য ওই জমিতে পানি দিতে হয়। এখন এই যে পানিটা যে দেয়, কি দিয়ে দেয়? আগে দেখবা মেশিন তৈরি হয় নাই,
তখন কি করতো, ওই যেভাবে যে পারে সেভাবে ঢেকি কল এইসব কল টল দিয়ে ইয়ে করতো, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় সেইচা দিত। আর এখন কি, যে বিজ্ঞানের ফলে, বিজ্ঞান যখন আইছে, বিজ্ঞান থেকে প্রযুক্তি ব্যবহার করে একটা মেশিন তৈরি করছে, সেই মেশিনের মাধ্যমে এখন পানি তুলতিছে। দেখো এখন মেশিনটা যখন অনেক শব্দ হয়, অনেক বিকট, অনেক কিছু ঝামেলা, এখন ওইটাকে আপডেট করে করে এখন মোটর তৈরি হয়েছে, কারেন্টের মাধ্যমে চলবে। যেমন তোমার বাসায় যখন পানি তোলে উপরের দিকে, দেখবা মোটর চালু করে দেয়। এই মোটরটাই হচ্ছে একটা প্রযুক্তির ব্যবহার। এটার কারণে আমাদের জীবনযাপন অনেকটা সুন্দর হয়েছে। দেখো যদি ওই মোটরটা না থাকতো, ওই ট্যাঙ্কিতে যদি পানি উঠানো না যেত, তাহলে কি মানুষ হাতে করে নিয়ে যেত? এখন হাতে করে নিয়ে যে পানি আর কতটুকু ব্যবহার করা যায়। এরপর দেখেন, বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এই সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। বিদ্যুৎ নিয়ে গবেষণা করছে, এই সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এবং এই বৈজ্ঞানিক জ্ঞান আবার কি করছে, বৈজ্ঞানিক জ্ঞানটা কাজে লাগিয়ে ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। এটা আবার এইসব জিনিস তৈরি করার জন্য কাজে লাগাইছে। প্রযুক্তি ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে। প্রযুক্তি ব্যবহারে কি নানান ক্ষেত্র, শিক্ষা একটা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার। যেমন এই যে দেখো, করোনা এখন সবাই ঘরবন্দি, কিন্তু আমাদের পড়ালেখা কিন্তু বাদ নাই। কি কারণে হচ্ছে? এই যে ইন্টারনেট, তারপর হচ্ছে একটা ক্যামেরা, তারপর হলো তোমার এই যে একটা মাইক্রোফোন, তারপরে আবার তোমার ওই কম্পিউটার, এইসব ডিভাইস। দেখো একটা ক্লাস নেওয়ার জন্য কি কি লাগতেছে, একটা কম্পিউটার লাগতেছে, কম্পিউটারের মধ্যে সফটওয়্যার লাগতেছে, এটা বিজ্ঞানেরই দান। কি সফটওয়্যার? জুম সফটওয়্যারের মাধ্যমে, এটা বিজ্ঞানেরই একটা দানের কারণেই একটা সফটওয়্যার তৈরি হয়েছে। এবং সেখানে আবার কি লাগতেছে, ক্যামেরা লাগতেছে, তারপর মাইক্রোফোন লাগতেছে, মাইক্রোফোনটা জয়েন্ট দেওয়ার জন্য আবার তার লাগতেছে, মানে এভরিথিং। এগুলো যদি না হতো তাহলে আমরা এই শিক্ষা ক্ষেত্রে এখন দেখো কিভাবে ব্যবহৃত হচ্ছে। তারপর চিকিৎসা ক্ষেত্রে এটা বিজ্ঞানের অবদান আছে। তারপর যোগাযোগ, তারপর যাতায়াত ইত্যাদি। যোগাযোগ কিভাবে হয়? দেখো প্লেন তৈরি করছে, এক দেশ থেকে আরেক দেশে যেতে এখন আর সময় লাগে না। কিন্তু সাপোজ আমরা বলি, দেখো যে আগের দিনে চিঠির মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হইতো, ডাক পিয়নের মাধ্যমে। তাহলে যে ঢাকায় থাকতো সে একটা চিঠি লিখতো, 15 দিন পরে কিনা তার গ্রামে চিঠিটা যেত। কিন্তু এখন কি হচ্ছে, মোবাইল তৈরি হয়েছে, সেকেন্ডের মাধ্যমে তোমার সব খবরাখবর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তা এইটাই হচ্ছে বিজ্ঞানের নানাবিধ ব্যবহার। বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের পরিপূরক। কিরকম? দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও, বিজ্ঞানের উদ্দেশ্য একরকম, প্রযুক্তির উদ্দেশ্য একরকম। ভিন্ন হলেও জীবনে এদের গুরুত্ব, মানে জীবনে এদের কি আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ এরা পরস্পরের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। পরস্পরের সাথে কি নিবিড় ভাবে সম্পর্কিত, মানে ওতপ্রোত ভাবে যুক্ত আছে। আচ্ছা, অতীতে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে এত নিবিড় সম্পর্ক ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। সেগুলো ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কি করেছেন, কোনো উদ্দেশ্য ছিল না। এই সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। এখন হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্য তৈরি হয়েছে। এখন আগে কিনা বিজ্ঞানী ছিল, দেশেই তো বিজ্ঞানীর কোনো অভাব নাই, এক এক দেশ এক এক ধরনের, মানে এক এক বিজ্ঞানী এক একটা নিয়ে কাজ করতেছে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমরা আপনাদের আসলে কি যে এগুলো একটু পড়াগুলো অনেক ভালো করে পড়বা, মুখস্থ করবা, তাহলেই দেখবা যে পারবা। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তারা পাথরের, দেখো তারা কি পাথরের হাতিয়ার আগের দিনে ব্যবহার করতো, পাথরের হাতিয়ার, তারপর হচ্ছে কি আগুন, পোশাক, তারপর হচ্ছে বাস্তব যন্ত্রপাতি, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন প্রথম দিকে। আবার এখন দেখো হাতিয়ার মানে কি, হাতিয়ার দিয়ে ওই বিভিন্ন কাজ করা হয়, যেমন দা, বোঠাল, বটি, খুন্তা, কুড়াল, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, এক একটা হাতিয়ার। তাহলে এখন এই যে হাতিয়ার গুলো তৈরি করেছে, তারপর
18 শতকে, যখন 18 সালে অর্থাৎ 18 শতকে যখন আসছে, 18 শতকে কি শিল্প বিপ্লব সময়কালকে দেখো, শিল্প বিপ্লবের সময়কাল বলা হয়। শিল্প বিপ্লব কি 18 শতকে এসে, অর্থাৎ 1800 সালে বিভিন্ন ধরনের শিল্প, কল কারখানা এগুলো তৈরি হয়েছে। শিল্প বিপ্লব প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধন করেছেন। আচ্ছা, এরপরে বিশেষ করে কৃষি, শিল্প, কল কারখানা, তারপর পরিবহন ইত্যাদির ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কারের, দেখো আবিষ্কারে কি জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছেন। জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছেন। তারপরে এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি, জাহাজ চালাতে ব্যবহার করা হতো। এই বাষ্পীয় ইঞ্জিন কি কলকারখানা, রেলগাড়ি, জাহাজ চালাতে এগুলো ব্যবহার করত। বিভিন্ন পণ্য, এখন দেখো এই যে ইঞ্জিন মেশিনের মাধ্যমে, বাংলাদেশে ইলেকট্রিক ট্রেন নাই বিধায় কি করতেছে, ওই ইঞ্জিন চালিত ট্রেন চলতেছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ইলেকট্রিক চালিত ট্রেন তৈরি হয়েছে। এখন আর ওই বাষ্পীয় ইঞ্জিনটা লাগতেছে না, কিন্তু বাংলাদেশে লাগতেছে। আবার যে দেশের যেসব এলাকায় বিদ্যুৎ নাই সেসব এলাকা দিয়ে তো ওই তোমার বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করে তোমার ওই ট্রেন, রেলগাড়ি চলে। কৃষিতে এরপর হচ্ছে দেখো, কৃষিতে প্রযুক্তি আমাদের এখানে কতটুকু আছে, সরি। তা আমরা আমাদের পড়াটা আজকে এই পর্যন্তই রাখবো, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্ক পর্যন্ত পড়বো। তো এই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্ক এতটুকুর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা। আর দ্বিতীয়ত, যারা আমাদের ইউটিউবে ক্লাস করবে তারা কমেন্ট লিখবেন, চেষ্টা করবো আমরা কমেন্টের উত্তর দেওয়ার। আর আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।